This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয়কে বাবা সাজিয়ে বাংলাদেশের ভোটার কার্ড। বসিরহাটের ঘটনায় পুলিশের দ্বারস্থ ভারতীয় বাবা। ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে ভারতীয় নথিপত্রই শুধু নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িও মিলেছে। বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের এটা ঘটনা। ভারতীয় নাগরিক জিয়াদ আলী দফাদারকে বাবা পরিচয় দিয়ে ভারতীয় নথি বাংলাদেশে অনুপ্রবেশকারী সব অভিযোগ মেনে নিয়েছে বাংলাদেশি স্ত্রী। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, এটা কিভাবে সম্ভব হলো? মানে প্রশাসন কেউ কিছুই জানতে পারলো না, এবং এই যে ভারতীয় এই বাংলাদেশে অনুপ্রবেশকারী তার যে স্ত্রী গোটা বিষয়টা তো মেনেও নিয়েছে, মানে হয়েছে ঘটনাটা সত্যি। দেখো, এই ঘটনা হয়েছে না, এই ঘটনা হয়। আচ্ছা, আমরা তো এই এসআইআর আবহে অনেকগুলো পরিবারের সাথে এরকম দেখা করলাম, কথা বললাম, তাদের খবর সংগ্রহ করলাম, যেগুলোতে শ্বশুরকে বাবা সাজানো বা ভাইকে বাবা সাজানো এই ধরনের নানা রকম ঘটনা আমরা সামনে পেয়েছি। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, জিয়াদ আলী দফাদার তিনি জানতেই পারেননি, তিনি জানেন না যে তিনি তার কারোর বাবা হয়েছিল। আর এই এসআইআর আবহে যখন এই ভোটার লিস্টের কাজ হচ্ছে, তখন তার নজরে আসে বিষয়টা যে তার নাম অন্য জায়গায় বাবা হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং তারপর তিনি খোঁজখবর করে জানতে পারেন যে ব্যক্তি নামটি নিয়েছেন বাবা হিসাবে, সেই ব্যক্তি একের পর এক কাজ করেছেন। আবাস যোজনার ঘর নিয়েছেন, ভোটার লিস্টে নাম তুলেছেন, তার সঙ্গে আধার কার্ড করেছেন, ফলে একটার পর একটা সরকারি যে সমস্ত নথি এবং সুবিধা সেগুলো সে নিতে শুরু করেছেন। এবং এই ঘটনা জানতে পারার পর স্বাভাবিকভাবে তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন, গোটা ঘটনার তদন্ত করবে প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবার, সেই যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে সে কিন্তু পলাতক। তার স্ত্রী বলছেন যে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তার স্ত্রী কোথাও গিয়ে বলছেন যে ভুল হয়ে গেছে, কিন্তু এটা আসলে ভুল বলে মনে করছে না স্থানীয় মানুষজন, এবং যে যার নাম ব্যবহার করা হয়েছে তিনিও এটা ভুল মনে করছেন না। তিনি মনে করছেন এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এবং সেই কারণেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যাতে গোটা ঘটনার তদন্ত হয়। গোটা ঘটনা এতদিন বুঝতে তারা পারেননি, এসআইআর আবহেই প্রথম তারা বুঝতে পারলেন যে সত্যি ভুল হয়ে গিয়েছে। দীপঙ্কর, ধন্যবাদ তোমাকে। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ কথা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আমার ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থী হতে পারে, আমি ওকে ছেলে বানাবো? পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড। কি বলে চেয়েছিল? বন্ধনে টাকা নেবে বলে। আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশের বাড়ি কোথায়? ডুমুরিয়া। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। ও, আপনার এসআইআর ফর্ম জমা দেননি? এসআইআর ফর্ম আপনারা করেছেন? এসআইআর ফর্মে সেই জিয়াদ আলী দফাদারের নাম লিখেছেন? ফর্মটা ওরা নিয়ে গিয়েছে, ওই জমা দেয়নি, জমা দেবো মনে করেছিলাম, তা গন্ডগোল হচ্ছে বলে আর জমা দেয়নি। 22 সালে একবার অভিযোগ করেছে, এর পরবর্তীতে আবার 24 সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে। দুবার অভিযোগ, সমস্ত ডকুমেন্টস আছে। এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় না। আর এসআইআর আবহে বাদুড়িয়ার চণ্ডীপুরে নজর রাখতে হবে। সেখানে ভোটার রহস্য, বেশ কিছু ভোটারের খোঁজ মিলছে না, এবং এই প্রশ্ন উঠছে যে তারা কেন ফর্ম দেননি, কেন ফর্ম জমা দেননি, তারা গেলেন কোথায়? এই ধরনের নানা প্রশ্ন সামনে আসছে। এই ঘটনা বাদুড়িয়া এখন খোঁজ পড়েছে, এবং এই বিষয়টা নিয়ে চাঞ্চল্য সামনে এসেছে। সময় পেরিয়ে গেল, ফর্ম জমা দেননি অনেকেই, এলাকায় খোঁজ নেই বেশ কয়েকজন ভোটারের। গোটা 19 ফর্ম আমার এই মুহূর্তে হাতে আছে। আমি এখনো পাড়ায় বেরিয়েছি লাস্ট, যেমন আরো 2-3 জন সকালবেলা আবার এসে 3 জন আবার নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, গোটা 19টা ফর্ম আমার হাতে এই মুহূর্তে আছে। আর
কিছু ফর্ম বিলি করার পরে সেগুলো আমাকে ফেরত দেয়নি, সেগুলো এখনো খুঁজবো কেন তারা দিল না। ঠিক আছে, আচ্ছা এবার এর ডেপথে ঢোকার ক্ষমতা সত্যি বলতে রাজনীতির সাথে যেহেতু যুক্ত না, তো এত ডেপথে বা এইটা ঘুরবে ওইটা বাবা কি বা না এটা আমি খুঁজবো না। আমি ওপরে আমার বলাও আছে। কারা জমা দেননি এনুমারেশন ফর্ম, কারা জমা দেননি এবং কারা ফর্ম নেননি, এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আর এই সমস্ত প্রশ্নের মুখে পড়েন এক সন্দেহভাজন ব্যক্তি, কি বলছেন শুনুন। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ 2025 এর লিস্টে নাম আছে? আমরা যা বলুন 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা দেখাবেন একটু লিস্টটা। সেটা আমরা তো জমা দিয়ে দিয়েছি। লিস্টে যেটা একটা আছে না, একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা। আর এই যখন পরিস্থিতি, তখন স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন জানেন? তারা বলছেন যে ওই এলাকায় প্রচুর বাংলাদেশির বাস এবং তৃণমূলের মদতেই একটা বাংলাদেশি কলোনি রীতিমতো গজিয়ে উঠেছে সেখানে। সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায়? সব কিছু পাচ্ছে। এরা কি পায়? এরা রেশন পাচ্ছে। হ্যাঁ, এরা আপনার এই কি লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে? আবাস যোজনা ঘর পেয়েছে। এইখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা আছে, ক্ষমতা আছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কে কার কোটে বল ঠেলছে, কি বলছে শুনুন। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। এসআইআর আবহে বিস্তর গোলমেল সামনে আসছে বারবার করে। আর এই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দরবারে আরও একবার তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একাধিক প্রশ্ন রাখলেন তারা। তৃণমূল সাংসদরা সেই প্রশ্ন সামনে রাখলেন। তৃণমূলের দাবি যে 5টি প্রশ্ন রাখলেও সদুত্তর মেলেনি কমিশনের কাছ থেকে। এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়ার জন্য? তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কিনা? অফিসে গেল না, সে তো গেছে, যেতে বলুন না তাদেরকে। এসআইআর নিয়ে যেতে বলেছে, তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন, যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে, আমার নাম জানা নেই কারা কারা গেছে। ডেরেক ওব্রায়েন গেছে, আরও তার সাথে অন্যান্য গেছে। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন, আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন না করেননি, নাকি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আবার এসআইআর এর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন, তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। একদারে বলছেন নাম কি, আমি জলে নামবো, আমার বেনি ভিজবে না, আমার যেমন বেনি তেমন রবে, তো এটা তো চলতে পারে না।